সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলেছে, তখন হাসিনার পতন হয়েছে। গণমাধ্যম যদি ফ্যাসিবাদ মুক্ত থাকতে পারত, তাহলে হাসিনা এইভাবে দীর্ঘদিন কোনোভাবেই ক্ষমতায় থাকতে পারত না। রাজনৈতিক শক্তি, সামাজিক শক্তি, সাংস্কৃতিক শক্তি, পেশাজীবী শক্তি, আইনজীবী শক্তি, সকল শক্তি যখন সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলেছে, তখন হাসিনার পতন হয়েছে। তবে গণমাধ্যমের কিছু সমালোচনা করতে হয়। গণমাধ্যম যদি ফ্যাসিবাদ মুক্ত থাকতে পারত, তাহলে হাসিনা এইভাবে দীর্ঘদিন কোনোভাবেই ক্ষমতায় থাকতে পারত না। আমি আমার অনেকগুলো বক্তব্যে বলার চেষ্টা করেছি যে গণমাধ্যমকে ফ্যাসিবাদ মুক্ত করতে হবে। এখনো পর্যন্ত কি আসলে গণমাধ্যমের সংস্কার হয়েছে? আপনারা একটু বলেন, হয়েছে? কেন হয়নি? এই যে গণ অভ্যুত্থান হলো, এরপরে গণমাধ্যম সংস্কার করার জন্য তথ্য মন্ত্রণালয়ের যিনি দায়িত্ব নিয়েছিলেন, তিনিও কিন্তু গণ অভ্যুত্থানের নায়ক। তিনি 7 মাস দায়িত্বে ছিলেন, কিন্তু গণমাধ্যমের কোনো সংস্কার তিনি করতে পারেননি। এরপর আরেকজন ছাত্রনেতা, তিনিও দায়িত্ব নিয়েছেন। সরকারের 10 মাস অতিবাহিত হয়েছে। এইখানে সাংবাদিকরা রয়েছেন, আপনারা ভালো বলতে পারবেন যে গণমাধ্যমের আসলে কতটুকু সংস্কার হয়েছে। সরকারের যেখানে 10 মাস অতিবাহিত হলো, এখনো পর্যন্ত গণমাধ্যমের কোনো সংস্কার হলো না। কাদের গনি ভাই এখানে আছেন, শহীদুল ইসলাম ভাই ইতিমধ্যে বক্তব্য রেখেছেন, তার বক্তব্যের মধ্যেও আক্ষেপ আমরা শুনেছি। আমরা আরও যেখানে সাংবাদিকদের বক্তব্য শুনি, যেখানে হাসিনার ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য অন্যতম নিয়ামক ছিল এই গণমাধ্যম, যাদেরকে আমরা গণমাধ্যম সংস্কার করার দায়িত্ব দিয়েছিলাম, তারা 10 মাসেও এখনো পর্যন্ত গণমাধ্যমের কোনো সংস্কার করতে পারেনি। আমি নিজে শুনেছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে বারবার বলেছে, যতদিন না পর্যন্ত বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন শুরু হবে, কোনোভাবেই এই ফ্যাসিবাদী ব্যবস্থার অবসান হবে না। ঠিক আমরাও বলেছি, আমাদের অভিজ্ঞতার জায়গা থেকে, শিক্ষার্থীরা রাজপথে না নামলে, তরুণরা, যুবকরা ঐক্যবদ্ধ না হলে কোনো আন্দোলন সফল হয় না। যারা রাজনীতির সাথে সম্পৃক্ত, সেই যুবকরা, ছাত্ররা, ছাত্র নেতৃবৃন্দরা সবাই তো রাজপথে ছিল, কিন্তু কেন তাদের ভূমিকাকে আসলে প্রশ্নবিদ্ধ করা হয়? এর পিছনে একটি ষড়যন্ত্র আমার কাছে মনে হয় রয়েছে। বাংলাদেশে একটি গোষ্ঠী, একটি চক্র রয়েছে, যারা আসলে সবসময় রাজনীতিকে নষ্ট করতে চায়, রাজনীতিবিদদেরকে বিতর্কিত করতে চায়। তারই অংশ হিসেবে আমার মনে হয় যে জুলাই গণ অভ্যুত্থানে রাজনীতিবিদদের, ছাত্র নেতাদের ভূমিকা নাই, সেই ধরনের একটি প্রশ্ন তৈরি করা হচ্ছে যে তারা রাজপথে ছিল না, কোনো ভূমিকা রাখে নাই। আমার কথা হলো যে এই আন্দোলনে সবাই ভূমিকা রেখেছে। ছাত্র নেতৃবৃন্দ, সাধারণ শিক্ষার্থীরা, রাজনীতিবিদরা, আইনজীবীরা, পেশাজীবীরা। দেখেন, হাইকোর্টের সামনে একটি আন্দোলনের কথা আপনাদেরকে বলি, নিশ্চয়ই আপনারাও জানেন। ওই সময় আইনজীবীরা যখন হাইকোর্ট থেকে বের হয়ে আসলো, আর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কয়েকজন শিক্ষক বের হয়ে আসলো, সাধারণ শিক্ষার্থীরা কেউ ছিল না। আশপাশে কয়েকজন শিক্ষার্থী ছিল, এবং তার মধ্যে যারা অধিকাংশই ছাত্র সংগঠনের নেতা। আমি কোন দলের নাম বলছি না, আপনারা সবাই ভিডিও দেখেছেন। আন্দোলন সেই সময় সারা দেশে বন্ধ হয়ে গিয়েছিল। সেই সময় যে সকল আইনজীবীরা এসেছিল, যে সকল শিক্ষকরা এসেছিল, তাদের কোনো রাজনৈতিক পরিচয় আছে? আছে বলেন? অবশ্যই তাদের রাজনৈতিক পরিচয় ছিল। আমি নতুন করে বলতে চাই না, সবাই তাদেরকে চিনেন। খোকন ভাই, ব্যারিস্টার খোকন ভাই, তিনি কি বলেছিলেন? আমাকে আগে গ্রেপ্তার করতে হবে বলেছিল না? তার মানে রাজনীতিবিদদের অবশ্যই ভূমিকা ছিল। যারা মাল্টিমিডিয়ার সাংবাদিক, এবং অনেকে টেলিভিশনে সাংবাদিকতা করত, কিন্তু ওই টেলিভিশন ভিডিওগুলো আসলে প্রচার করতে দেয়নি। আমি অনেক সাংবাদিকদের কাছ থেকে শুনেছি যে সেই ভিডিওগুলো যারা আসলে বিদেশে, আমার অনেক সাংবাদিক ভাইরা রয়েছে, তাদের কাছে বাংলাদেশ থেকে পাঠিয়েছে, তারা সেখান থেকে ফেসবুকে আপলোড দিয়েছে। সেগুলো মানুষের হৃদয়ে দাগ কেটেছে। এরপরে আর কেউ ঘরে বসে থাকতে পারে নাই, সবাই রাজপথে নেমেছে।